আকাশটা কালচে মেঘে ঢাকা, সারা বেলা নীলাভ মেঘে ঢাকা ছিল। বিকেল হতেই মেঘের কবলে ডুবলো আকাশ। আজকের আকাশে কেমন যেন বিষণ্ণ ভাব, ঠিক তার মনের মতন। বিষণ্ণ মুখ, বর্ষা মুখর চোখ, দৃষ্টি ভরা উদাসীনতা তার। তার ভাবনায় বিচরণ মন হরণকারী এক সুদর্শন যুবকের। কানে বাজছে তে রানী শব্দটা। আজ 4 দিন হলো শব্দটা শোনা হয়নি, খুনসুটিতে মেতে থাকা হয়নি। সে যেন তার সাথে লুকোচুরি খেলছে। দেখা নেই, কথা নেই, কল দিলে ধরার নামটাও নেই। কারণটা যে নিজের করা পড়ালেখায় অবহেলা, তা দিন তিনেক আগে ধরা পড়েছে তের কাছে। ভেবেছিল জাংকুক ওকে ভালোবাসে, তাই হেয়ালি করলেও কিছু বলবে না। আর যাই হোক, অন্তত পড়ালেখার জন্য রাগারাগি করবে না। ওর ধারণা ভ্রান্ত প্রমাণ করে সেটাই করলো। পড়ালেখাকে কেন্দ্র করে প্রথমবারের মতো সম্পর্কে বিরহ টানলো জাংকুক। রাগটা জাংকুকের পক্ষ থেকে বলে জাংকুক নিজের মনকে শক্ত রেখে কথা না বলে থাকতে পারছে, কিন্তু তের পক্ষ থেকে তো কোনো রাগের আভা নেই। ও তো বিনা পূর্বাভাসে আসা বিরহের শিকার হচ্ছে। কেমন অস্বস্তি, অশান্তি, শ্বাস রুদ্ধকর লাগছে। কিছুই ভালো লাগছে না। টেবিলে গালে হাত দিয়ে বসে জানলা দিয়ে আকাশ দেখছে তে। সামনে ডায়েরি আর হাতে কলম। আমার জীবনে বসন্ত হয়ে এসেছিলে তুমি। বসন্তের প্রকৃতির মতোই রঙিন রূপে সেজেছিলাম আমি। যেই ক্ষণে তোমার দেওয়া বসন্ত রূপে জীবন মগ্ন, সেই ক্ষণে তুমি এনে দিলে শ্রাবণের প্লাবন লগ্ন। দৈবাত তুমি হারিয়েছিলে আক্রোশের আজ্ঞা বহে। আমার একাকিত্বে উপহার দিয়ে তুমি মিশেছিলে কুহেলিকায়। তুমি চেয়েছিলে একাকিত্ব আমায় হাতছানি দিক। আজ আমি একাকিত্বের সান্নিধ্যে দাঁড়িয়ে তোমার অপেক্ষায় অপেক্ষারত। শীততাপ কোমল প্রভাতে শিশির বিন্দু স্পর্শ করার মাঝে আমি তোমার অপেক্ষা করি। বসন্তের পরন্ত বিকেলে খোপায় গাছরা গুজে তোমার ফেরার পথ চেয়ে থাকি। বর্ষার বৃষ্টি মুখর গোধূলিতে আমার বৃষ্টি স্নানের সঙ্গী তোমায় খুঁজি। শরতের ভর দুপুরে শুভ্র কাশফুলের মাঝে তোমায় খুঁজি। তুমি ফিরবে বলে মনের দুয়ার খুলে রাখি। তুমি আসবে বলে বরণ ডালা সাজিয়ে রাখি। তুমি ফিরবে বলে বকুল মালা কাঁদতে থাকি। তোমায় শোনাবো বলে তোমার নামে কবিতা লিখি। তুমি কি ফিরবে আমার দেশে? আমার অস্তিত্বে আবির ছড়াবে আবার নানা বেশে। কুহেলিকার চাদর সরিয়ে শুনবে কি আমার কথা? আমি যে আজও বুনি তোমার নামের অমর প্রেম গাথা। তে আপন মনে কবিতাটি আবৃত্তি করলো। লোকটা কবে স্বাভাবিক হবে? কি করলে ওর রাগ ভাঙবে? আচ্ছা, যে কারণে রাগ করেছে সেই কারণটা সমাধান করলে হবে। লেখাপড়ার কারণেই তো বিচ্ছেদ টানলো জাংকুক। এখন যদি পড়ালেখায় মনোযোগী হই, তবে কি সে স্বাভাবিক হবে? অবশ্যম্ভাবী। তাহলে তাই হোক। তে প্রতিজ্ঞাবদ্ধ অমনোযোগিতা দূর করে পড়ালেখায় মনোযোগ বাড়াবে। আর জীবনে পড়ালেখায় অমনোযোগী হবে না। যত যাই হোক, জাংকুক যেন ওর থেকে মুখ ফেরাতে না পারে। এই বিরহ সহ্য করার নয়, আবার ডেকে আনার নয়, চিরতরে নিঃশেষ করার। কাল ট্যুরে গেলে তার নেওয়া পণ আর পদক্ষেপ দেখিয়ে জাংকুককে মানাতেই হবে। যেভাবেই হোক ওকে পড়তে হবে। জাংকুকের জন্য, ওর মনের শান্তির জন্য। চোখ মুছে বিরহ মনেই পড়তে বসলো তে। মনোযোগ দিয়ে পড়লো অনেকক্ষণ। আবেগ মানুষকে ক্ষণিকেই পরিবর্তন করে। আবেগের বশে মানুষ অসাধ্য সাধন করে ফেলে। জীবনেই প্রথমবারের মতো মাঝ রাত অবধি পড়লো সে। সকালে উঠে আবারও পড়লো। এরপর ট্যুরের জন্য তৈরি হয়ে নিল। ওর ভাবনা ছিল জাংকুক এসে নিয়ে যাবে, কিন্তু ওর ধারণা বরাবরের মতো ভ্রান্ত প্রমাণ করলো জাংকুক। সে এলো না। জুন জানালো যে হোক গিয়ে দিয়ে আসবে ওকে। মন ক্ষুণ্ণ হলো তের। হৃদয়ে বিষণ্ণতার জোয়ার এলো আবার। মলিন মুখে জেহবকে নিয়ে বের হলো বাড়ি থেকে। ভোর তখন 6টা। কুয়াশায় ঘেরা চারপাশ, কিছুই দেখা যাচ্ছে না। গেটের কাছে যেতেই একটা সাদা গাড়ি চোখে পড়লো। গাড়িটা বড্ড পরিচিত তের কাছে। গাড়িটায় নজর যেতে তের মলিন মুখে হাসি ফুটলো। নিজে না এলেও গাড়ি পাঠিয়ে দিয়েছে জাংকুক। জাংকুককে কি বলে মানাবে এই পরিকল্পনা করতে করতে গাড়িতে করেই পাড়ি দিল তে। কলেজের পার্কিং এরিয়াতে দাঁড়িয়েছিল জাংকুক। গাড়ি কলেজে গিয়ে থামতেই এগিয়ে এলো। জেহপের সাথে কুশল বিনিময় করলো। তের অগোচরে দু একবার তাকালো ওর দিকে। তে সেটা টের পেল না। কালো শার্টের উপর কালচে সবুজ ব্লেজার পরেছে। ক্লিন সেভ মুখ, 2 হাত পকেটে। সুন্দর দেখাচ্ছে। ওই মুখের দিকে মিনিট খানেক তাকিয়ে রইল তে। তারপর চোখ ফেরালো। জেহব কুশল বিনিময় শেষে আসছি বলে চলে গেল। জাংকুক ফোন করলো কাউকে। ওদিকের আপডেট জানতে চাইলো। বোধহয় কোনো কলিগের সাথে কথা বলছে। কথা শেষ হওয়ার অপেক্ষায় তে জাংকুকের পাশে দাঁড়িয়ে রইল। মিনিট খানেক বাদে ফিরে এলো জেহব।
জাঙ্কুকের সাথে কথা বলা হলো না তের। জেহপের হাতে চিপস আর চকলেট ভর্তি দুটো কালো পলিথিন। ওগুলো বোনের হাতে দিয়ে জেহপ বলল, লং জার্নিতে তো তোর এইসব ছাইপাশ গেলা প্রধান কাজ। এসব ছাড়া তোর যাত্রা শুভ হয় না। নে, এগুলো নিয়ে উদ্ধার কর আমায়। ভাগ্যিস আজ ক্যান্টিনটা তাড়াতাড়ি খুলেছে, নয়তো এই ছাইপাশের জন্য আমাকে কোথায় কোথায় ঘুরতে হতো। আর তোদের ক্যান্টিনটা এত দূরে কেন? তোর মাথার সিস্টেমটা যেমন বাঁকা, তোর কলেজের সিস্টেমটাও বাঁকা। তে পলিথিন দুটো হাতে নিয়ে অবাক চোখে তাকালো ভাইয়ের দিকে। জেহপের কাছে এসব আশা করেনি সে। অবিশ্বাস্য সুরে বলল, তুই আমাকে এসব কিনে দিচ্ছিস? হজম হচ্ছে না তো। সূর্য কোন দিকে উঠলো আজ? জেহপ তাচ্ছিল্যের সুরে বলল, আমাকে পাগলা কুকুরে কামড়ায়নি যে আমি নিজের ইচ্ছে এগুলো কিনতে যাব। নেহাত মা বলেছে, নয়তো ভুলেও কিনে দিতাম না। বাড়ি ফিরে টাকা দিয়ে দিবি। এদিকে ইয়ঞ্জন তো জেহপকে তের সাথে আসতেও বলেনি। জেহপ নিজে থেকেই বোনকে ছাড়তে এসেছে। তের জীবনের প্রথম ট্যুর, কিভাবে যাবে না যাবে এ নিয়ে তার ভীষণ চিন্তা। যদিও জাঙ্কুক আছে, কিন্তু জাঙ্কুকের কাঁধে কত দায়িত্ব। সব সামলে কি দেখতে পারবে? যদি না পারে, এই চিন্তায় আসছে তার মাথায়। কিছু কিনে দেওয়ার কথা কোশমিন কালেও বলেনি ইয়ঞ্জন। বোনের পছন্দের দিকে খেয়াল রেখে নিজের সঞ্চিত টাকা থেকে এগুলো নিয়ে এসেছে। তে এবার ভেঙচি কেটে বলল, দেবো না টাকা। কি করবি? ট্যুর শেষে বাড়ি ফিরবি না? তারপর দেখ আমি কিভাবে টাকা উসুল করি। আমিও দেখবো তুই কিভাবে নিস। জেহপ দায়সারা ভাবে বলল, আমি এখন যাচ্ছি, সাবধানে থাকবি। যাচ্ছিস তো পাহাড় ভ্রমণে, পড়ে গিয়ে হাত পা ভাঙিস না যেন। ল্যাংড়া হলে তোকে ভীষণ ফানি লাগবে। সবচেয়ে বড় কথা, আমি তোকে কোলে নিয়ে 5 তলা পেয়ে বাড়ি যেতে পারবো না। বলেই সামনের দিকে পা বাড়ালো জেহপ। জাঙ্কুকের কথা বলা শেষ, কিছুটা দূরে গিয়ে কথা বলছিল। এরপর ফোনটা পকেটে রেখে তের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। জেহপ গিয়ে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। কিছু বলবে জেহপ? আসলে তে উইন্ডো সিট ছাড়া বসতে পারে না। আপনি উইন্ডো সিট ম্যানেজ করে দিতে পারবেন? আর তে কখনো পাহাড়ে ট্রেকিং করেনি, উঁচু নিচুতে হাঁটতে গেলে পড়ে যেতে পারে, একটু খেয়াল রাখবেন। আর ও তো সাঁতারও জানে না, বিচে গেলে একা বোটে উঠতে দেবেন না। আপনি যাবেন ওর সাথে, একটু খেয়াল রাখবেন। আর বিচে ভিড় থাকবে, একটু চোখে চোখে রাখবেন, হারিয়ে যেন না যায় আবার। জেহপের এই সুপ্ত ভালোবাসার প্রকাশটা জাঙ্কুকের চমৎকার লাগলো। ও হেসে দিয়ে বলল, তোমার মনে রাখা উচিত, তোমার বোন শুধু আমার ছাত্রী নয়, স্ত্রীও হয়। তার খেয়াল রাখা আমার দায়িত্ব। চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। জেহপ হেসে দিয়ে বলল, বোনেদের প্রতি ভাইদের চিন্তা হওয়াটা বাধ্যতামূলক। আপনি তো একজন শিক্ষক হিসেবে যাচ্ছেন, তাই না? কত দায়িত্ব আপনার কাঁধে। সবটা সামলে ওর খেয়াল রাখার সময় হবে কিনা সেই চিন্তায় আছি আমি। চিন্তাটা আপনা আপনি এসে যাচ্ছে। ব্যস্ততার কারণে কাছে না থাকতে পারলে দূর থেকে চোখে চোখে রাখবেন। আমার তো একটাই বোন, ওর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আচ্ছা, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। জেহপের কাঁধে চাপড় মেরে বলল জাঙ্কুক। জেহপও বিদায় নিয়ে বাড়ি চলে গেল। জাঙ্কুক ফিরে এলো তের কাছে। কুয়াশার কারণে মাস্ক পরেছে তে। মাস্কের উপরে চশমা পরেছে, যে কারণে চশমার গ্লাসটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। বারবার ঠিক করতে হচ্ছে। কাঁধে ব্যাগ, 2 হাতে জেহপের দেওয়া প্যাকেটগুলো। চশমা পরিষ্কার কিংবা মাস্ক খোলার সুযোগ পাচ্ছে না ও। জাঙ্কুক পাশে এসে দাঁড়াতেই এক পলক তাকালো। জাঙ্কুকের মনোভাব যাচাই করার জন্য বলল, চশমার গ্লাসটা ঝাপসা হয়ে গেছে, পরিষ্কার করে দাও। অন্য সময় জাঙ্কুক এই কাজটা নিজে থেকেই করে, কিন্তু আজ বলার পরও করলো না। ফোনটা হাতে নিয়ে দৃষ্টি ফোনেতেই ডুবালো। নিজের গাম্ভীর্যতাকে বজায় রাখলো জাঙ্কুক। এত সহজেও হার মানবে না, দেখে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। দ্বিতীয়বার পড়ায় হেয়ালি করার সাহস যাতে না করতে পারে, তাই এই ব্যবস্থা। জাঙ্কুক তের দিকে তাকালো না, ফোনের দিকে তাকিয়ে তের হাতে থাকা প্যাকেট দুটো নিল। ইঙ্গিতটা হলো, এবার নিচে মুছে নাও। তের মনে বিষণ্ণতার মাত্রা গাঢ় হলো, মলিন হলো মুখ। সরি তো, আর কখনো পড়ায় অমনোযোগী হব না, প্রমিস। তুমি আমার সাথে নর্মাল বিহেভ করো প্লিজ। জাঙ্কুক নির্বিকার। ওর ভাবনাটা এমন যে এই মুহূর্তে ফোন দেখার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুটো নেই। তে আবারও বলল, আর কখনো পড়ায় অমনোযোগী হব না, কখনো না। তুমি যেভাবে যতক্ষণ পড়তে বলবে ততক্ষণ পড়বো, যা বলবে তাই করব। তাও একটু স্বাভাবিক হও। তুমি আমার দিকে তাকাচ্ছ না, কথাও বলছো না, কল দিলে তুলছো না। তোমার এই অবহেলা আমার সহ্য হচ্ছে না, মেনে নিতে পারছি না আমি। জাঙ্কুক এবারেও নিরুত্তর। তে যেন এবার চোখে সর্ষে ফুল দেখলো, মনে যা এলো বলে দিল, আমি ওই চ্যাপ্টারের সব প্রশ্ন মুখস্থ করে ফেলেছি, বলবো। তে এবার সত্যি সত্যি পড়া শুরু করে দিল। দ্রুত বলে গেল একের পর এক। 3 সপ্তাহে থেকে এত দ্রুত পড়া বলতে শুনেনি জাঙ্কুক। অবাক হলো সে। চমৎকার কাজ হয়েছে তো। ওর এই 5 দিনের অভিমান দুর্দান্ত কাজ করেছে। মজাও লাগলো ওর। জাঙ্কুক ঠোঁট চেপে ধরলো। এখন হাসা যাবে না কোনোভাবেই, কিন্তু হাসিটা চেপে রাখাও তো যাচ্ছে না। জাঙ্কুকের মনে হলো
ওই একমাত্র ব্যক্তি যার বউ তাকে রাস্তায় দাঁড় করিয়ে পড়া বলে রাগ ভাঙাচ্ছে। বিষয়টা হাস্যকর। জাংকুক পকেট থেকে মাস্ক বের করে মুখে পরে নিল, নিজের হাসিটা আড়াল করার জন্য। দেখা যাক এই মেয়ে আর কি করতে পারে। ঠোঁটের কোণে কোনো রকমে হাসিটা চেপে রেখে ফোনে চোখ রেখে দাঁড়িয়ে রইল জাংকুক। তের চোখ ছলছল করে উঠল। মলিন স্বরে বলল, পড়ার কারণেই তো আমার সাথে রেখে আছো তুমি। দেখো আমি পড়া মুখস্থ করেছি সব। আর রাগ করে থেকো না আমার উপর। এই বিরহের ইতি টানো, কষ্ট হচ্ছে আমার। প্লিজ জাংকুক। স্বর কেঁপে উঠল তের। জাংকুক শব্দটা আওড়িয়ে জাংকুক ভুরু নাড়ল, মাস্কের আড়ালে প্রাণবন্ত হাসলো আর মনে মনে বলল, তোমার উপর রেখে থাকা কার সাধ্য? অন্তত আমার নেই, এই তো তোমাকে সাহায্য করার চেষ্টা মাত্র। হাসি থামলো, মুখটা স্বাভাবিক করলো, না গম্ভীর না প্রাণবন্ত। প্রথমে তির্যক চোখে, পরপরই পূর্ণ চোখে তাকালো তের দিকে। প্রথমবারের মতো বলল, পড়াশোনার আলোচনা পরে হবে, এখন ট্যুর এনজয় করো, বাসে ওঠো। পরে গেলে উইন্ডো সিট পাবে না। তুমি আমার উপর রেখে নেই বলো, তারপর যাব। কান্না ভেজা স্বরে বলল তে। দু ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়লো। জাংকুক তের পাশে দাঁড়িয়েছিল, সামনে এলো, তেকে পরখ করে ভুরু কুচকালো। আমি রাগে চোখ রাঙিয়েছি, ধমকে কথা বলেছি, গায়ে হাত তুলেছি? কোনটা? কিছুই তো করিনি। তবে আমার রাগ তোমাকে কাঁদাবে কেন? কান্না থামাও ফাজিল। কপট রাগ দেখিয়ে বলল জাংকুক। তে চোখ মুছে গম্ভীর গলায় বলল, ঝড় থেকে ঝড়ের আগের কুমোট পরিবেশটা ভয়ানক হয়। তুমি রাগটা ঝেড়ে ফেললে তাও মানা যেত, না ঝেড়ে এভাবে থমের আছো, এটা মানা যাচ্ছে না। তোমার রাগ দুই ধমকে নিঃশেষ করে দাও, তারপর নর্মাল হয়ে যাও। জাংকুক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা স্বামীরা হলাম হতবাকা। স্ত্রীকে শাসন না করলে স্ত্রী বিপদে যাবে। তখন সবাই বলবে স্বামী শাসন করেনি কেন। আবার শাসন করতে গেলে বলবে স্ত্রীকে নির্যাতন করছে। স্ত্রী তো নিজেই পেকে বসবে, আবার পরে বলবে শাসন করেনি কেন। আমি কিছুই বলতাম না, কিন্তু রাগটা সেই করতো। দুই কুলেই দোষ। আগের বার একটা সামান্য ধমকে যে তুলকালাম কাণ্ড চালিয়েছিলে, তার কথা নাই বা বললাম, তখনও আমারই দোষ ছিল। এখন ধমক না দিয়ে চুপ করে আছি, তাতেও আমার দোষ। কোন দিকে যাব আমি? জাংকুকের কথায় রাগ পড়ার আভাস পেয়ে গেল তে। স্বরে আর গম্ভীরতা নেই। তে স্বস্তি পেল, মুখের মলিনতা সরে গেল, ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। যেদিকে যেতে চাও যাও, শুধু আমার উপর রাগ করে থেকো না, তাতেই হবে। আচ্ছা এসো। পার্কিং এরিয়া থেকে ডিপার্টমেন্টের দিকে পা বাড়ালো জাংকুক। তার পেছনে এলো তে।